প্রিপোজিশন অ্যাট, আফটার, ফ্রম। মনে রাখার কৌশল, অর্থাৎ সিনোনিমাস অর্ডার হিসাবে আমরা যখন কোন কোন শব্দের সাথে কোন প্রিপোজিশনটা বসাবো, অর্থাৎ অ্যাট বসাবো কোন কোন শব্দের সাথে, আফটার বসাবো কোন কোন শব্দের সাথে, ফ্রম বসাবো কোন কোন শব্দের সাথে, সেইগুলো আমরা একসাথে শেখার চেষ্টা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অ্যাট, সমজাতীয় অর্থে অ্যাটের ব্যবহার, অর্থাৎ কোন কোন শব্দের সাথে আমরা অ্যাট ব্যবহার করব সেইটা একটু প্রথমে একটু দেখে নিচ্ছি। খেয়াল করেন, এখানে আপনাদের জন্য একটা সুন্দর চিত্র তৈরি করেছি। দেখেন, কোনো বিষয়ে দক্ষ বোঝাতে, দেখেন কোনো বিষয়ে দক্ষ বোঝাতে আমরা দুইটা শব্দ ব্যবহার করি। এটা হতে পারে গুড অ্যাট, আরেকটা হতে পারে অ্যাপ্ট অ্যাট। দুইটার মানেই হচ্ছে কোনো বিষয়ে দক্ষ, কোনো বিষয়ে দক্ষ। তার মানে কোনো বিষয়ে দক্ষ বোঝাতে আমরা কি কি ব্যবহার করতে পারি? একটা হচ্ছে গুড অ্যাট, আরেকটা হচ্ছে অ্যাপ্ট অ্যাট। এই দুইটা শব্দ ব্যবহার করতে পারি, ঠিক আছে? এবার দেখেন, তার মানে আপনি শুধু গুড অ্যাট মানে দক্ষ, কোনো বিষয়ে দক্ষ এইটা না, পাশাপাশি আপনি আরেকটা মনে রাখার জন্য চেষ্টা করলেন, অ্যাপ্ট। তাহলে গুড মানেও ভালো, অ্যাপ্ট মানেও ভালো। সো এই যে সমজাতীয় অর্থ, সিনোনিমাস অর্ডার, এইগুলোই আমরা এখান থেকে একটু শিখে নিব। একবার আমার সাথে পড়বেন, এরপরেই কিন্তু শূন্যস্থান আকারে প্র্যাকটিস আছে। তারপর বলছি কাজে বা বিষয়ে দক্ষ বোঝাতে, এখানে কাজ, কোনো কাজে, এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে এক্সপার্ট। তো আপনি তিনটে শব্দ একসাথে মনে রাখতে পারেন, গুড অ্যাট, অ্যাপ্ট অ্যাট, এক্সপার্ট অ্যাট। এক্সপার্টের সাথে বিশেষ ক্ষেত্রে ইন হয়, বাট এখানে আমরা অ্যাট হিসাবেই দেখাচ্ছি দক্ষ অর্থে। ওকে, এবার আসেন অদক্ষ। দেখেন, দক্ষ আর অদক্ষ দুইটাই কিন্তু এই দক্ষের মধ্যেই মনে রাখতে পারেন। তার মানে একসাথে বোঝাতে পারি যে সমস্ত শব্দের বাংলা হচ্ছে দক্ষ অথবা অদক্ষ, উভয় ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাট। ব্যাড অ্যাট অথবা ওর্স অ্যাট অথবা ক্ল্যামজি অ্যাট, একটা এখানে একটু স্পেস হবে আর কি, ক্ল্যামজি অ্যাট। গুড অ্যাট, অ্যাপ্ট অ্যাট, এক্সপার্ট অ্যাট, ব্যাড অ্যাট, ওর্স অ্যাট, ক্ল্যামজি অ্যাট, সবগুলোই কি হবে? অ্যাট। এই যে ক্ল্যামজি মানে আমরা জানি যে অদক্ষ, ওর্স মানে জানি মন্দ বা অদক্ষ, ব্যাড মানে মন্দ বা অদক্ষ, সবগুলোর সাথে কি হবে? অ্যাট হবে। সো এই সমজাতীয় বিষয়গুলো আমাদেরকে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, প্রচুর প্রশ্ন আসবে। ডাল মানে কি? বোকা বা নির্বোধ। সো এটাও এক প্রকার অদক্ষতা প্রকাশ করে, এই জন্য এখানে হচ্ছে অ্যাট। তাহলে আমরা সংক্ষেপে এখানে বুঝে নিলাম যে কোনো বিষয়ে দক্ষ বা অদক্ষ বোঝাতে যত শব্দ আছে সবগুলোর সাথে কি বসাবে? অ্যাট। আর এই অ্যাটের পরে ব্যবহার হবে কোনো একটা বিষয়, বাংলা, ইংলিশ, ওয়ার্ক, হ্যাঁ, গোয়িং, টকিং, ইটিং, মানে বিভিন্ন ফ্যাক্ট বা বিষয় বোঝাতে আমরা এখানে অ্যাট ইউজ করব। নেক্সট, বিস্মিত অর্থে, উদাহরণ আমরা এক্ষুনি দেখছি, আগে একটু পড়ে নেই। বিস্মিত অর্থে, বিস্মিত অর্থে অ্যামাজ, অ্যামাজ মানে হচ্ছে কোন বিষয়ে বিস্মিত, বিস্ময় প্রকাশ করা বা বিস্মিত হওয়া। তো দেখেন, অ্যামাজড অ্যাট, বিস্মিত অর্থে অ্যামাজড অ্যাট। অ্যাস্ট্রোনাইজড অ্যাট মানে কি? কোনো বিষয়, অ্যাস্ট্রোনাইজ মানে আমরা জানি কি অ্যাস্ট্রোনাইজ হয়ে যাওয়া, মানে বিস্মিত হয়ে যাওয়া। সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজ মানে মানুষকে কি করে? সারপ্রাইজ, হতবাক করে দেয়, বিস্ময় করে দেয়। স্টার্টলেড, দেখেন দেখেন এখানে কি লিখছে? স্টার্টলেড, স্টার্ট। দেখেন এই যে দেখেন স্টার্টলেড, এটার সাথে কি বসবে? অ্যাট বসবে। উপেক্ষা করা, উপেক্ষা করা আরেকটা, উপেক্ষা করা যত সমজাতীয় ওয়ার্ড পাবেন সবগুলোর সাথে কি বসবে? অ্যাট বসবে। যেমন কনাইভ অ্যাট মানে কাউকে কোনো বিষয়ে উপেক্ষা করা। উইঙ্ক অ্যাট, এটা মানে হচ্ছে কোনো বিষয়ে উপেক্ষা করা। তাহলে এই প্রিপোজিশন বসানোর আগে আপনাকে জানতে হবে এই মূল শব্দগুলোর অর্থ কী। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাট সম্পর্কে দেখে নিলাম যে কোন কোন জায়গাতে কি কি অর্থে অ্যাট বসে। তাহলে দেখলাম কি? দক্ষ বোঝাতে অ্যাট, অদক্ষ বোঝাতে অ্যাট, বিস্মিত বোঝাতে অ্যাট, আরেকটা হচ্ছে উপেক্ষা করা অর্থে অ্যাট। তাহলে আমরা চারটা ফ্যাক্টরের সাথে অ্যাট বসাবো, দক্ষ, অদক্ষ, বিস্ময়, আরটা হচ্ছে উপেক্ষা করা। ঠিক আছে? এইবার দেখেন এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে একটা বিগত সালের উদাহরণগুলো দেখি। দেখেন, প্র্যাকটিসটা করেন। আই অ্যাম নট গুড, কি হবে? নিঃসন্দেহে আনসার হবে অ্যাট। আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন, মানে আমি ট্রান্সলেশনের ক্ষেত্রে ভালো নয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখানে? বিষয়টা হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে ফ্যাক্ট বা বিষয়। আচ্ছা, আই অ্যাম নট গুড অ্যাট, এখানে কি হবে? রিপেয়ারিং থিংস, মানে কোনো কিছু, কোনো বিষয়, মানে কোনো কাজে সে কি না? দক্ষ না। আই অ্যাম নট গুড অ্যাট। আই অ্যাম নট ব্যাড অ্যাট, এই যে টেনিস, টেনিস খেলায় বা টেনিস বিষয়ে সে কি? অদক্ষ না। অ্যাট, ব্যাড অ্যাট, দক্ষ অদক্ষ যেটাই বোঝান অ্যাট হবে। হি ওয়াজ শকড, হি ওয়াজ শকড অ্যাট, আবারও অ্যাট। কেন? এই যে শকড মানে আমরা কি বলছিলাম? বিস্ময় প্রকাশ করার অর্থে শকড। তো শকের সাথে অ্যাট। শকড হিজ ফাদার্স সাডেন ডেথ, বিস্ময় হয়েছিল, হতবাক হয়েছিল। আচ্ছা,
আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, একইভাবে হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড বিস্ময় বা হতাশ। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এখানেও কি হবে? অ্যাট হবে, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট। বুঝতেছেন তো উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা বিভিন্ন বিগত সালে আসা উদাহরণ, একটাও আমার বানাতো উদাহরণ নয়। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আবারও ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, হতাশ অর্থে, অ্যাট গ্রেডস, যে কোনো বিষয়। আই ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজড অ্যাট ইউর অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে কিসের উপরে সে সারপ্রাইজ হয়েছে? তার অ্যাবসেন্ট মাইন্ডের উপরে সে সারপ্রাইজ বা বিস্ময় প্রকাশ করেছে। বুঝাতে পারছি? তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা অ্যাট বসাবো কয় জায়গায়? দক্ষ বোঝাতে যে শব্দ, অদক্ষ বোঝাতে, বিস্ময় বোঝাতে, আরেকটা হচ্ছে কি বলেন? দক্ষ, অদক্ষ, বিস্ময়, আরেকটা কি ছিল? আরেকটা হচ্ছে উপেক্ষা করা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? সব জায়গাতে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। সো আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। এই একটা লিস্ট থাকলে আপনি দেখেন কতগুলো অ্যাট সংক্রান্ত বিষয় জানতে পারবেন, ঠিক আছে? কতগুলো ওয়ার্ড একসাথে মনে রাখতে পারবেন। সো এই ছিল অ্যাট সংক্রান্ত বিষয় মনে রাখার নিয়ম। ওকে, এখন দেখব আমরা আফটার নিয়ে। সো একইভাবে বিভিন্ন সমজাতি অর্থে আফটারের ব্যবহার দেখব, অর্থাৎ কোন কোন শব্দের পরে বা কি অর্থে আমরা আফটারটাকে ব্যবহার করতে পারি, মানে শুধু আফটার বসবে কোন কোন ওয়ার্ডের সাথে। চলুন আমরা দেখে নিই। আসেন, কোনো কিছুতে লোভ বোঝাতে আমরা আফটার ব্যবহার করব। শুধু এখানে এই একটা মনে রাখেন, কতগুলো দেখেন আফটারের ইউজেস। 1 নম্বর হ্যাঙ্কার আফটার, অ্যাসপায়ার আফটার, ক্র্যাব আফটার, স্টিক আফটার। ব্যাস, এই 4টা মনে রাখেন। বিগত সালে এই 4টা দিয়ে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসছে। কি কি? হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুতে লোভ করা, হ্যাঙ্কার আফটার সামথিং। তারপরে অ্যাসপায়ার আফটার কোনো কিছুর পিছনে লোভে ঘোরাফেরা করা। ক্রেভ, ক্রেভ আফটার, স্টিক আফটার। 4টা শব্দ কি কি? হ্যাঙ্কার আফটার, অ্যাসপায়ার আফটার, ক্রেভ আফটার, স্টিক আফটার। তার মানে গোটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জগতে এই যে যখন কোনো কিছুতে লোভ করা বোঝায় এরকম 4টা শব্দ আছে। তো 4টা শব্দের সাথে কি হবে? আফটার হবে, মনে থাকবে। এটাকে বলা হয় সিনোনিমাস অর্ডার, মানে হচ্ছে জাস্ট সিনোনিম, একই অর্থে, সমজাতীয় অর্থে একই প্রিপোজিশন বসে। সমজাতীয় অর্থে, সমজাতীয় অর্থটা কি? কোনো কিছুতে লোভ করা। ওকে, আচ্ছা এখন দেখি মনে থাকবে। হ্যাঙ্কার, অ্যাসপায়ার, ক্র্যাব, স্টিক। হ্যাঙ্কার, অ্যাসপায়ার, ক্র্যাব, স্টিক কয়েকবার পড়লেই মনে থাকবে। নেক্সট কয়েকটা উদাহরণ আমরা এখান থেকে দেখি যদি। দ্য ভার্চুয়াস, ভার্চুয়াস মানে কি? ধার্মিক লোকেরা বা নৈতিক সম্পন্ন, নৈতিক গুণধারী ব্যক্তিরা নেভার হ্যাঙ্কার, নেভার হ্যাঙ্কার কখনোই পিছু 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 যায় না। কার? আফটার মানি। তার মানে হচ্ছে কখনোই ভার্চুয়াস বা ধার্মিক ব্যক্তিরা কখনো অর্থের পিছনে দৌড়ায় না বা অর্থের জন্য লোভ করে না। তার মানে হ্যাঙ্কার আফটার। আই ডোন্ট হ্যাঙ্কার আফটার রিচেস, মানে আমিও কি? রিচেস কথাটার মানে হচ্ছে এখানে সম্পদ। তার মানে আমিও সম্পদের পিছনে লালায়িত না বা সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করি না, এইটা বোঝানো হচ্ছে। সো এগুলো কিন্তু বিগত সালে আসা উদাহরণ, সব গুরুত্বপূর্ণ উদাহরণ। অ্যান্সার হবে আফটার। এবার বলেন 2 নম্বর অ্যান্সার কি হবে? মাই প্যারেন্টস ডু নট অ্যাসপায়ার। এই যে অ্যাসপায়ার, অ্যাসপায়ার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ বা ঝোঁক। সো এখানে কি হবে? অ্যাসপায়ারের সাথেও আফটার হবে, অ্যাসপায়ার আফটার রিচেস। নেভার অ্যাসপায়ার আফটার ওয়েলথ। তাহলে দেখছেন শব্দগুলোর শেষে কিন্তু আপনার এই যে কোনো কিছুর প্রতি লোভ বোঝাতে সম্পদ জাতীয় কথাগুলো থাকবে। ওয়েলথ, রিচেস, মানি, ঠিক আছে, গোল্ড, এই টাইপের শব্দগুলো থাকবে। তখন বুঝে নিতে হবে এটা হচ্ছে ওইটার পিছনে পিছনে দৌড়ানো। আর এর মানে হচ্ছে পশ্চাৎ ধাবন করা বা যেটাকে বলতে পারি লোভ তৈরি করা বা লোভ তৈরি হওয়া, ঠিক আছে। তো সবগুলোই হচ্ছে এগুলো আফটার দ্বারা উত্তর করতে হবে। তাহলে আমরা যদি এই এক্সাম্পলগুলো মাথায় নিতে পারি তাহলে আমাদের জন্য হাজার হাজার উদাহরণ সলভ করা সম্ভব। তাহলে আপনারা একটু কষ্ট করে এই চিত্রটাকে মনে রাখার চেষ্টা করেন। কি বললাম একবার মনে রাখেন 4টা শব্দ: হ্যাঙ্কার আফটার, অ্যাসপায়ার আফটার, ক্র্যাব আফটার, স্টিক আফটার। ওকে, এই 4টা একসাথে হয়ে গেল। নেক্সট, আশা করি ক্লিয়ার। এরপর আসেন ফ্রম, সমজাতি অর্থে ফ্রম এর ব্যবহার। এখন আমরা দেখব যে কোথায় কোথায় ফ্রম বসবে, এমন কতগুলো শব্দ আছে, ঠিক আছে, কতগুলো শব্দ আছে আমরা সেইগুলোকে একটু দেখি। পড়েন, অনেকগুলো ওয়ার্ড লিস্ট এখানে দিয়েছি। যেমন বিরত থাকা বোঝাতে, দেখেন বিরত থাকা বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। বার্ন ফ্রম, নিষিদ্ধ বা বিরত। হিন্ডার ফ্রম, শব্দগুলো একবার পড়তে হবে। হিন্ডার ফ্রম মানে কোনো কিছু থেকে বাধা দেওয়া বা বিরত রাখা। তার মানে বিরত বা বাধা একই রকম, কোনো কিছু থেকে বিরত বা বিরত রাখা
বিরত থাকা বা বাধা দেওয়া সব অর্থে কি হবে ফ্রম। ডিটার ফ্রম, ডিটার ফ্রম। ডেসিস্ট ফ্রম, কোনো কিছু থেকে বিরত রাখা বা বাধা দেওয়া অর্থে। ডিসকারেজ ফ্রম মানে নিরুৎসাহিত করা, মানে কি কোনো কিছু থেকে বিরত রাখা, একেবারে সমজাতীয় অর্থ কিন্তু। প্রিভেন্ট ফ্রম মানে কোনো কিছু থেকে বাধা দিয়ে রাখা, প্রিভেন্ট ফ্রম কোনো কিছু থেকে বাধা দিয়ে রাখা। ডিসকারেজ ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, বার্ন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। এ পাশে আরও আছে দেখেন। আর তারপরে হচ্ছে 8 নম্বর প্রোহিবিট। প্রোহিবিট মানে কি আমরা জানি কোনো কিছু নিষিদ্ধ করা বা বাধা দেওয়া, তো প্রোহিবিটের সাথে ফ্রম। রিফ্রেইন ফ্রম একই রকম, রিফ্রেইন ফ্রম। রেস্ট্রেইন ফ্রম মানে কোনো কিছুতে বাধা দেওয়া বা বিরত রাখা অর্থে আমরা কি ব্যবহার করব রেস্ট্রেইনের সাথে ফ্রম। আচ্ছা, তার মানে একটা দেখেন সেম অর্থে এখানে 10টার মতো ওয়ার্ড পেলাম আমরা। তার মানে জাস্ট এই শব্দগুলো যদি আপনি একবার ভোকাব মনে রাখতে পারেন তাহলে একই সাথে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার কাজটা কিন্তু হয়ে গেল। তাহলে শব্দগুলো কি অ্যাবস্টেইন ফ্রম, বার্ন ফ্রম, হিন্ডার ফ্রম, ডিটার ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডিসকাস ফ্রম, প্রিভেন্ট ফ্রম। যখন আপনারা ভোকাব মুখস্থ করবেন তখন এই ফ্রম সহই মুখস্থ করে নেবেন, দেখবেন যে পরীক্ষার হলে আপনার অটো কাজ করবে। প্রোহিবিট ফ্রম, রিফ্রেইন ফ্রম মানে কি রিফ্রেইন ফ্রম মানে কোনো কিছু থেকে বিরত রাখা, রেস্ট্রেইন ফ্রম হ্যাঁ রেস্ট্রিক্ট ফ্রম ইত্যাদি। এবার আসেন রোগে ভোগা অর্থে আমরা ফ্রম ব্যবহার করব। রোগে ভোগা। সাফার ফ্রম মানে কোনো রোগে ভোগা, এখন যে কোনো রোগের নাম এখানে থাকতে পারে, হাজার হাজার রোগের নাম এখানে থাকতে পারে, রোগের নাম যে কোনো রোগের নাম সাফার ফ্রম। আচ্ছা, রোগ হতে আবার মুক্তি, সেখানেও আবার কি বসবে ফ্রম। দেখেন রিকভার ফ্রম, তার মানে এখানে আমরা সম্পর্ক পেলাম কি কোনো কিছুর সাথে বাধা বা বিরত অর্থে ফ্রম ব্যবহার করব, রোগে ভোগা অর্থে ফ্রম ব্যবহার করব, রোগ হতে মুক্তি অর্থে আমরা কি ব্যবহার করব ফ্রম ব্যবহার করব। তার মানে সাফার ফ্রম, রিকভার ফ্রম, সাফার ফ্রম আর এটা হচ্ছে রিকভার ফ্রম। ক্লিয়ার? এক নজরে একটু পড়ে নেন, আমি এখনই প্র্যাকটিস দেব আপনাদেরকে। এটা যারা খাতায় লিখতেছেন সুন্দর করে লিখে রাখেন, আবার স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। অ্যাবস্টেইন ফ্রম, বার্ন ফ্রম, হিন্ডার ফ্রম, ডিটার ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিফ্রেইন ফ্রম, রেস্ট্রেইন ফ্রম, প্রোহিবিটেড ফ্রম, সাফার ফ্রম, রিকভার ফ্রম। ওকে, এখন আসি দেখি প্র্যাকটিসে। এই যে দেখেন কিছু উদাহরণ দেখি আমরা, যেমন উদাহরণগুলো একটু খেয়াল করেন। হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং। এক নম্বরটা সে ভুগছে ফ্রম ফেভার, ফ্রম ফেভার ফর 7 days মানে 7 দিন ধরে সে রোগে ভুগছে, জ্বরে ভুগছে। তার মানে ওই জ্বর হতে সে ভুগছে, তার মানে এখানে কি হবে সাফারের সাথে ফ্রম ব্যবহার করলাম। এখন যদি কেউ চিন্তা করেন যে এইটা তো আমরা সিন্স ফরের ইউজেস করি, সেটা আছে সিন্স ফর এই যে সময়ের সামনে আছে, কিন্তু সে যে 7 দিন ধরে ভুগছে কি হতে বা কিসের কারণে, সেটা হলো ফেভারের কারণে, জ্বরের কারণে, বা যে কোনো রোগের একটা নাম থাকতে পারে। 2 নাম্বার হি হ্যাজ রিকভার ফ্রম, দেখেন এইটা হলো রোগে ভুগলো, আবার সে এখান থেকে রোগ থেকে মুক্ত পেল, এটা হবে ফ্রম, রিকভার ফ্রম। ডোন্ট প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং। এই যে দেখেন প্রিভেন্ট মানে কোনো কিছু থেকে বাধা দেওয়া, সো আমরা প্রিভেন্টের সাথে কি ব্যবহার করব ফ্রম, প্রিভেন্ট ফ্রম গোয়িং। ডোন্ট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং, ডোন্ট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং। প্রিভেন্ট এই যে কোনো কিছু থেকে বাধা দেওয়া বা কাউকে বিরত রাখা অর্থে, বিরত রাখা। অ্যাবস্টেইন ফ্রম, এই যে অ্যাবস্টেইন মানে বিরত রাখা, অ্যাবস্টেইন ফ্রম ইভিল কোম্পানি বা অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকো অথবা মন্দ সঙ্গ থেকে, খারাপ সঙ্গ থেকে বিরত থাকো। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইনের সাথে হবে ফ্রম। 5 নাম্বার হি ওয়াজ ডিভার, এখানেও হবে ফ্রম, হি ওয়াজ ডিভার্ড ফ্রম হিজ এক্সপেকটেশনস। ডিভার্ড মানে কি একইভাবে কোনো কিছু থেকে বাধা বা বিরত অর্থে ব্যবহার করা হচ্ছে। হি ওয়াজ ডিভার্ড ফ্রম হিজ এক্সপেকটেশন, ডিভার্ড মানে কি কোনো কিছু থেকে তাকে বিরত রাখা বা বাধা দিয়ে রাখা। 6 নাম্বার ইউ ক্যান নট প্রিভেন্ট, এই যে দেখেন প্রিভেন্ট এটার সাথে হবে প্রিভেন্ট সামওয়ান ফ্রম সামথিং, তার মানে হচ্ছে প্রিভেন্ট এরপর একটা সামওয়ান আছে কোনো সমস্যা নাই, তারপরে সামথিং, তার মানে কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা অর্থে আমরা ব্যবহার করতে পারি ফ্রম। তাহলে প্রিভেন্ট ফ্রম, ডিবার ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, হ্যাঁ রিকভার ফ্রম হতে পারে সাফার ফ্রম, সাফারিং এই দুইটা রোগের ক্ষেত্রে, আর বাকিগুলো বিরত রাখা অর্থে ব্যবহার করতে পারি। আচ্ছা ক্লিয়ার সবাই, বুঝতে পারছি নিশ্চয়ই। এরপর দেখেন
আমরা কিছু প্র্যাকটিস দেব এবার বিগত সালের আগেরগুলো বিগত সালের উদাহরণ এখন আপনাদের পালা বলেন তো এখানে আমরা কি করতে পারি যেমন 1 নম্বর প্রশ্নে বলছে দ্য ট্রেন ওয়াজ ড্যাশ ফ্রম লিভিং বিকজ অফ এ সিগন্যাল ফেইলিয়ার কারণে ট্রেনটি বিরত রাখা হয়েছে না কি করা হয়েছে বলেন এখানে কোনটা হবে ফরবিডেন ফ্রম ক্যান্সেল ফ্রম না কি হবে দ্রুত বলেন 1 নম্বর প্রশ্ন কি হবে অ্যান্সার 2 নম্বর বলছে হি প্রিভেন্টস মি এই যে প্রিভেন্টস মি সে আমাকে বিরত রাখলো ফ্রম গোয়িং দেয়ার সেখানে যাওয়া হতে বা সেখানে যাওয়া হতে আমাকে কি করলো বিরত করলো আর 1 নম্বরের অ্যান্সারটা হবে প্রিভেন্ট এই যে বাধা দিয়েছিল প্রিভেন্ট ফ্রম লিভিং দ্য ট্রেন ওয়াজ প্রিভেন্টেড ট্রেনটিকে বাধা প্রদান করা হয়েছিল ফ্রম লিভিং মানে ফ্রম লিভিং বলতে বোঝানো হচ্ছে যে ছেড়ে যাওয়া থেকে মানে ছেড়ে যেন না যায় সেটা কি করেছে বাধা প্রদান করেছে সো 1 এর অ্যান্সারটা হচ্ছে প্রিভেন্টেড প্রিভেন্ট মানে বাধা দেওয়া ক্যান্সেল ফ্রম না এটা হবে প্রিভেন্ট ফ্রম আচ্ছা 2 নম্বর ক্লিয়ার 2 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে ফ্রম বি নাম্বার ওকে নেক্সট 3 এবং 4 সেম ক্যাটাগরিতে হি ওয়াজ ডিবার্ড মানে কি ডিবার্ড দেখেন এই যে নরমালি আপনারা জানেন কিনা এই বার মানে কি বাধা আর এই বারের সামনে ডি যোগ করে এটাকে বাধা দেওয়া মানে ভার্বে রূপান্তর করা হয়েছে মানে হি ওয়াজ ডিবার্ড ফ্রম এটা হবে ফ্রম এভরিওয়ান শুড অ্যাবস্টেইন এই যে অ্যাবস্টেইন মানে বিরত রাখা উই শুড অ্যাবস্টেইন বিরত থাকা ফ্রম স্মোকিং ধূমপান থেকে বিরত থাকা দরকার উদাহরণগুলো প্র্যাকটিস করে নেন ধূমপান থেকে বিরত থাকা দরকার ওকে নেক্সট 5 রহিম ডিসকারেজ মি ড্যাশ বরোইং ঠিক আছে বাসার 2 নম্বর কি বলছেন আচ্ছা 5 6 একটু দেখে নেই 5 নম্বর রহিম ডিসকারেজ মি ড্যাশ বরোইং রহিম ডিসকারেজ মি ড্যাশ বরোইং এই যে ডিসকারেজ মানে কি কোনো কিছু হতে নিরুৎসাহিত দেওয়া সামওয়ানকে সামথিং থেকে নিরুৎসাহিত দেওয়া তার মানে ধার করা থেকে নিরুৎসাহ দিয়েছে ফ্রম রহিম ডিসকারেজ মি ফ্রম বরোইং ধার করা থেকে নিরুৎসাহিত দিয়েছে 6 নাম্বার চুজ দ্য বেস্ট আনসার ডিসকারেজ সো ডিসকারেজ সাথে কি হয় ফ্রম হয় এখন প্রশ্ন হলো ফ্রম আছে দুইটা অপশনে কিন্তু এক্স্যাক্টলি কোনটা অ্যান্সার করব আমরা বলেন 6 নম্বর প্রশ্নটা কি অ্যান্সার করব 6 এর অ্যান্সারটা হবে হচ্ছে এই যে সামওয়ান ফ্রম সামথিং নিয়মটা হলো সামওয়ান ফ্রম সামথিং যদি থাকে তাহলে কোথায় যদি এই সামওয়ান না থাকে তাও সমস্যা নাই ডিসকারেজ ফ্রম ব্রোয়িং এটাও দিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আসেন 7-8 যাওয়ার আগে 2 নম্বরটা যেন কি বলছিলেন হি প্রিভেন্টেড মি অন গোয়িং দেয়ার না এটা অন গোয়িং না এটা ফ্রমই হবে এটা অন ব্যবহার করা যাবে না ফ্রমই হবে অ্যান্সার 7 নম্বর 8 নম্বর 7 বলছে দ্য হাই প্রাইস অফ সার্ভিস কুড ডিটার পিপুল সেলিং অ্যাডভাইস আচ্ছা এইখানে দেখেন ডিটার শব্দটা আছে না এই যে ডিটার মানে হচ্ছে কোনো কিছুতে বাধা দেওয়া ডিটার মানে হচ্ছে কোনো কিছুতে বাধা দেওয়া সো ডিটারের সাথে একই সাথে কি হবে ফ্রম ডিটার ফ্রম সেলিং ডিটার পিপুল লোকজনকে বাধা দিচ্ছে ফ্রম সেলিং অ্যাডভাইস উপদেশ বিক্রি করা থেকে 8 নাম্বার ফর দোজ হু সাফার্স নার্ভস এই যে ব্রেনের সমস্যায় ভুগে যারা সাফার এখানেও কি হবে ফ্রম হবে রোগে ভোগা রোগ হতে মুক্তি পাওয়া দুইটার ক্ষেত্রে কি ব্যবহার করব ফ্রম ব্যবহার করব 8 নাম্বার উত্তরটা হচ্ছে প্রথমে সাফারের সাথে ফ্রম আর ফ্রম দিয়ে প্রথম অপশন এটা আছে সো এটাই অ্যান্সার হবে আর তো ফ্রম নাই আর দ্বিতীয় অপশনটা দ্য রিমেডি লাইস ইন পারফেক্ট রেস্ট এটা এক্সট্রা প্রিপোজিশন জাস্ট এটা দুইটা অপশন ছিল তাই ঠিক আছে এরপর আসেন 7 পর আমরা যাই 8 গেল শেষ আর লাগবে না সো এই ছিল আপনাদের সাথে ফ্রম প্রিপোজিশন ব্যবহারের নিয়ম তো আমরা শিখলাম ফ্রম আফটার অ্যাট এই তিনটা সিনোনিমাস অর্ডারে কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে মনে রাখবো সো এইভাবে আমরা আগামীকালও আরেকটা ক্লাস নিতে চাচ্ছি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের মোটামুটি কভার হবে ঠিক আছে সো যাই হোক ভালো থাকেন আজকের ক্লাসটা এই পর্যন্তই